একটা অংশকে, একটা বৃহৎ অংশকে তারা এইরকম শিক্ষা, অধিকার সবকিছু থেকে তারা বঞ্চিত করে এই রাষ্ট্রকে একটা অন্যরকম রাষ্ট্র হিসেবে তারা পরিচয় করিয়ে দিতে চাচ্ছে। যেটা কিন্তু আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক ভাবে এই যে ঘটনাগুলো হচ্ছে সব জায়গায় কিন্তু এসছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু রিপোর্ট দিয়ে বলা হচ্ছে কয়েকশো লোককে বিচার বহিত ভাবে হত্যা করা হয়েছে। জেলখানায় যারা আছে, যে সমস্ত মামলা, সরকারও বলছে যে অনেক মিথ্যা মামলা, সেখানে 70% লোক এই মুহূর্তে আজকেই তাদের জামিন পাওয়ার অধিকার আছে। 70% লোক। কারণ হলো আইন তাকে সেই সুযোগটা দেয়। কিন্তু আমার বিচার বিভাগ কি তাদেরকে 70% তো দূরের কথা, 5%কেও তো বিচার বিভাগ জামিন দিতে পারছেন না। কেন জামিন দিতে পারছেন না? 5%কে দেওয়ার পরেও কালকেও তো আইন উপদেষ্টা বলেছেন যে তারা আপনারা বিচারককে কেন ধরেন না, আমার তো দোষ নাই, বিচারকরা জামিন দেয় কেন? মূলধারার সংবাদপত্র বলতে এখন কিছু নাই। সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে, এখান থেকে ধার নিয়ে মিডিয়ার লোকজন তারা পত্রিকায় রিপোর্ট করে। কারণ হলো পত্রিকাকে এই তার যে ফাংশন, সেটাকে ডিসফাংশন করার জন্য প্রথম থেকেই একটা মেটিকুলাস ডিজাইন করে সাংবাদিকদের উপরে নির্যাতন শুরু হয়েছে, জেল, জুলুম, হত্যা মামলা। কেন? ওদের তো সেই খবর দেওয়ার সাহস নাই। কারণ হলো মবের সৃষ্টিতে তারা অলরেডি কুকুপাত হয়ে গেছেন। কারণ আপনি জানেন যে এই মব তো এই সর্বশেষ যেটা হলো সেটার মাধ্যমে যতটুকু ছিল সেটিও ধ্বংস হয়ে গেছে। আপনি রেপ করলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আপনি হত্যা করছেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তা আপনি মৃত্যুদণ্ড করেও তো আপনার মধ্যে রাষ্ট্র কোনো ব্যবস্থা যদি না নেয়, তাহলে এটাকে আপনি বিচার কেন বলবেন? এটা তো বিচার না, অপরাধ। এই মব সৃষ্টিকারীরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মারাত্মক অপরাধ করছে। ডাকাতি, আগে যেটা আমরা ডাকাতি বলতাম, ডাকাতি, হত্যা, রেপ, এই সমস্ত অপরাধগুলো এই মবের মাধ্যমে করা হচ্ছে। এবং যারা করছে তারা তাদেরকে দেখাচ্ছে দেবীকে হিরো। কারণ হলো ওই যে সরকারের ছত্র ছায়া আছে, চেয়ারটা কিন্তু সাময়িক। যে কোনো পদ সবার জন্য সাময়িক। এই চেয়ারে যখন উনি থাকবেন না, এই একই ধরনের মবের শিকার যে উনি হবেন না, এই নিশ্চয়তা কেউ দিতে পারেন না। আপনি খুলনাতে দেখেছেন শফিক সাহেব মবের শিকার হয়েছেন না? তারপরে তো ওখানে গিয়ে তাকে সেনাবাহিনী বা অন্যান্য ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে আনছে। এইরকম অবস্থায় আপনি যখন এই মবটাকে আপনার উৎসাহ দিবেন, মব হিসাবে আপনি সব জায়গায় যখন আপনি একটা কালচার ক্রিয়েট করবেন, ওই কালচার কিন্তু আপনাকেও গ্রাস করবে। যারা এখন ক্ষমতায় আছে, যারা এগুলো করছে, তারা যদি পরের সরকারে তাদের প্রভাব থাকে, তাহলে এই ধরনের মব যদি পরিবর্তন না হয়, তাহলে বিচার বিভাগের আলটিমেটলি আর কোনো কাজ থাকবে না। আমার মনে হয় আমরা বেকার হয়ে যাব। কারণ আমরা তো তখন মানুষের অধিকারের জন্য আদালতে যেতে পারবো না, আদালত কোনো আদেশ দিতে পারবে না, সে সক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে বিচার বিভাগকে ক্লোজ করে মবের মাধ্যমে দিয়ে যেতে হবে যে এলাকায় যারা মব ক্রিয়েট করে তাদের উপরে দায়িত্ব থাকবে। হ্যাঁ, কেউ কিছু করলে তোমরা দেখো, তোমরাই সেটা নিশ্চিত করবা কি করবা। এবং এই ধরনের একটা অরাজক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কি চলে যাচ্ছে কিনা, এই ধরনের একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। আজকে 2026 সালে এসে যখন আমরা দেখি মগের জায়গায় মবের মূল্য হয়েছে, তখন এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে এবং আমাদের অনুশোচনা হয়। দেখুন, আমাদের 5ই আগস্টে একটা পরিবর্তনের জন্য অনেক লোকজন সমর্থন দিয়েছিল, কিন্তু যারা পরিবর্তন করেছেন, তারা নেতৃত্ব দিয়েছেন, তারা যে কথাগুলো জনগণের সামনে তুলে ধরেছিলেন, সেখানে অনেকে আশ্বস্ত হয়েছিল যে যাক, আমরা গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন আমরা এর চেয়ে বেটার পাবো এবং আরো ভালো পাবো। এবং সেই কারণে কিন্তু অনেক মানুষ সমর্থন দিয়েছিল। কিন্তু সেই যে স্বপ্ন, কিছুদিনের মধ্যেই কিন্তু স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো এবং স্বপ্ন ভেঙে গেল। এবং আজকাল তো যারা নেতৃত্ব দিয়েছে, সেই যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্রদের লিডারশিপের সাথে যারা ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররাও কিন্তু ওখান থেকে সরে গিয়েছে। শুধু তাই নয়, তারা যখন রাজনৈতিক দল করলো, সেই রাজনৈতিক দলেও যারা ছিলেন, তারাও কিন্তু 17 মাস পরে ওখান থেকে 50% মাইনাস হয়ে গিয়েছে। অর্থাৎ এর কারণটা কি? কারণটা হলো আপনি যাই বলেন আর যাই করেন না কেন, যখন আপনি একটা বক্তব্য দিবেন, আপনার কাজের সঙ্গে যখন মিল থাকবে না, তখন কিন্তু আপনি আর ওই সাপোর্টটা পাবেন না। তা আমাদের যে প্রসঙ্গ আপনি এনেছেন, সেটা হলো যে মবের যে কালচার, এই কালচারটা এই সরকার ক্ষমতায় আসার পরই সৃষ্টি হয়েছে। যদিও 5ই আগস্ট এবং তার আগে এটাকে আমরা আন্দোলন বলবো, আমি এটাকে মব বলবো না, কারণ এখানে কিন্তু জনগণের পার্টিসিপেশন ছিল এবং প্রত্যাশাও ছিল। আন্দোলনটা কি? আন্দোলন কিন্তু অবশ্যই সেটা আইনের অধীনে না। যে কোনো আন্দোলন সরকার উৎখাত, এটা আন্দোলন হতেই পারে, সেটা কিন্তু আইনের অধীনে হয় না। কিন্তু ওইটাই সাবসিকুয়েন্টলি যখন পরিবর্তন হয়, রেস্টোর করতে হয় আইনটাকে, রুল অফ ল রেস্টোর করতে হয়। যদি রেস্টোর না করে, তাহলে কিন্তু ওটার কনসিকুয়েন্স ভালো হয় না। তো 5ই আগস্টের পরে যারা সরকারে এসছেন, তাদের দায়িত্ব ছিল আইনের শাসনে ফিরে যাওয়া। কিন্তু তারা সেটা না করে কিছু গ্রুপ, যারা নাকি আপনার নেতৃত্ব দিয়েছে বা তার সঙ্গে আরো কিছু সাপোর্টার,
কত কিছু আমাদের জঙ্গি টাইপের লোকজন যারা চিন্তা চেতনা তারাও আছেন, সবকিছু মিলেই তারা আস্তে আস্তে মবের দিকে চলে গেলেন। এবং আপনি দেখেছেন, আমি স্পষ্ট মনে আছে, আমি লাইভে দেখেছি সিদ্দিকুর রহমান অভিনেতা, তাকে বেশ কয়েকজন ওখানে ধরে যেভাবে নির্যাতন করে তাকে জেলখানায় দিল, সেটা খুবই হৃদয় বিদারক। আপনি, আপনার সঙ্গে বিরোধ হতে পারে, আপনার বিপক্ষে থাকতে পারে, কিন্তু এর অর্থ আপনারা এইভাবে হাতে নিজে পিটিয়ে নিজে নির্যাতন করে তাকে জেলখানায় দিবেন, এটা তো খুবই মানে আইনের শাসনের পরিপন্থী আমি বলবো। এবং এইরকম ঘটনা দিন দিন বাড়ছে, বাড়তে বাড়তে এক পর্যায়ে চলে আসলো, প্রথম কয়েকদিন ধরেন যে কথাগুলো হয়েছিল, শিক্ষকদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, প্রধান শিক্ষককে নামিয়ে দেওয়া হচ্ছে, এই যে আপনার বিশেষ করে এনসিপির যে কেন্দ্রীয় নেতা, তারই তো একজন মা, তার ওখানে হেডমাস্টারকে এভাবে পিটিল, এক নারীকে, তারপর অন্য জায়গায় অনেক কিছু ঘটনা হলো। আমরা ধরে নিয়েছিলাম যে ঠিক আছে, এটা একটা সিচুয়েশন, হয়তো ডিমান্ড এই জন্য হয়তো হয়েছে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরে আমরা দেখতেছি যে এই মব তো ঠিক তো হয়ই না, বরঞ্চ সরকার এটাকে মেটিকুলাস ডিজাইন করে এই মবটাকে এমন ভাবে ছেড়ে দিয়েছে যেটা আমার মৌলিক অধিকার, আমার বাক স্বাধীনতা, আমার লেখার স্বাধীনতা সবগুলো যাতে অপ্রত্যাশিত ভাবে বন্ধ হয়ে যায়। এবং এইটি করতে 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 প্রথম তো মিডিয়াগুলোকে তারা টার্গেট করলো, তারপরে শিক্ষক, তারপরে রাজনীতিবিদ, তারপরে সমস্ত জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। এবং এক পর্যায়ে তো সরকারের পক্ষ থেকে এটাকে মব না বলে তারা অন্য একটা আবরণ দেওয়ার চেষ্টা করেছিল, এটা ক্ষোভ। এবং এরপরে কিন্তু আস্তে আস্তে মব আরো বেড়েছে, এবং এই মব হতে হতে এখন গতকালকে আপনি যেটা দেখলেন শিক্ষক, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকে এরকম এই নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর প্রতিনিধি, তারাই এটা করেছে। এবং আমরা, এটা একটা ব্যতিক্রম আমার মনে পড়ে না, কারণ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যতদিন কোন নির্বাচিত সংসদ দেখেছে, ডাকসু জাকসু, কোন প্রতিষ্ঠান এইরকম কোন মবের মধ্যে জড়িয়েছে বা অন্যায় করেছে, এটা আমার দৃষ্টিতে ছিল না। এবারই মাত্র এই জাকসু টাকসু বা তারপরে হয়েছেন, তাদের মাধ্যমে এগুলো হচ্ছে। এবং এটার মাধ্যমে যেটা হবে সেটা হলো, এই যে নির্বাচনে যারা ভোটটা দিলেন সাধারণ ছাত্ররা, তারা তখন বুঝতে পারবেন যে তাদের ভোটিংটা সঠিক জায়গায় হয় নাই। এবং এটির মাধ্যমে সেই রেজাল্টটা দেখবেন কিছুদিন পরেই এটা আসবে, ছাত্ররাই বলবে যে না, আমার ভোটটা আমি সঠিক জায়গায় দিতে পারিনি। এটা হলো তাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হচ্ছে। যেখানে ডাকসু জাকসু চাকসু, এরা যেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র দলমত নির্বিশেষে সকলকে তারা প্রোটেকশন দিবে, আর সেখানে তারা নিজেরাই তাদেরকে ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদেরকে ধরে ধরে এরকম নির্যাতন এবং এইভাবে অপমান করছেন। এবং সেখানে একদম গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে। ঝিনাইদহের ঘটনাটা, সেটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কথাও বলছেন, মানে মানবাধিকার কর্মীরা কথা বলছেন, কিন্তু ঘটনাটা কত ভয়াবহ যে একজন হিন্দু বিধবা নারী, তিনি নাকি তিনি তার বাড়িতে 10 বছরের সন্তান সহ থাকেন, তিনি নৈতিক জীবন যাপন করেন কিনা সে বিচার করতে তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হলো, নির্যাতন করা হলো, তারপর তাকে বের করে এনে গাছের সঙ্গে বেঁধে পেটানো হলো, চুল কেটে দেওয়া হলো, এবং যারা নির্যাতন করছেন মব সৃষ্টিকারীরাই ভিডিও করে সেটা ছেড়ে দিলেন। সেটা ভারতীয় সংবাদ মাধ্যমে, যেহেতু হিন্দু নারী, এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর বাংলাদেশের সংবাদ মাধ্যমের কোনোটিতে এই খবর বেরোতে শুরু করলো। মূলধারার সংবাদ মাধ্যম এখনো সে খবর দিচ্ছে না। এবং দীপুচন্দ্র দাসের ঘটনার সাথে যদি মেলাই, দীপুচন্দ্র দাসেরও বিচারের শেষ অংশ ছিল যে তাকে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে এবং নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তো মানে এই যে একটা ঝুলিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং দৃশ্যমান করা বিচার, 2024-এর আন্দোলনের সময়ও আমরা দেখেছি পুলিশকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ছাত্রলীগ কর্মীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে এই মত তো মনে করছে তারাই বিচারক। দেখুন, আপনি যে মূলধারার সংবাদপত্রের কথাটা বললেন, এটার সঙ্গে আমি একটু দ্বিমত করছি। মূলধারার সংবাদপত্র বলতে এখন কিছু নাই, সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে, এখান থেকে ধার নিয়ে মিডিয়ার লোকজন তারা পত্রিকায় রিপোর্ট করে। কারণ হলো, পত্রিকাকে এই তার যে ফাংশন, সেটাকে ডিসফাংশন করার জন্য প্রথম থেকেই একটা মেটিকুলাস ডিজাইন করে সাংবাদিকদের উপরে নির্যাতন শুরু হয়েছে, জেল জুলুম হত্যা মামলা। এবং আপনি জানেন যে বহু সাংবাদিক তাদেরকে জেলখানায় রাখা হয়েছে, মামলা করা হয়েছে। বহু মামলার আসামিরা এখন আপনার ঘরে কোন রকম বসে আছেন, তাদের গ্রেপ্তার করে না, কিন্তু তারা তো আর কথা বলতে পারছেন না। এবং অনেক মিডিয়ায় তারা দখল করেছেন, চেয়ার দখল করেছেন, সবকিছু করে এখন মিডিয়ার আসলে
যে হার্ট যেটাকে বলে যে আপনার মূল মিডিয়ার যে দায়িত্ব পালন, সেটা মিডিয়া টোটালি ব্যর্থ। এবং সেক্ষেত্রে তাদের এই ব্যর্থতার পরেও আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু তথ্য পাই। এই কারণে কিন্তু আগে খবরটা ইন্ডিয়াতে হয়েছে, পরে সোশ্যাল মিডিয়ায়, পরবর্তীকালে আপনার আমাদের যে গণমাধ্যম সেখানে আসছে। কারণ ওদের তো সেই খবর দেওয়ার সাহস নাই, কারণ হলো মবের সৃষ্টিতে তারা অলরেডি কুকুপাত হয়ে গেছেন। কারণ আপনি জানেন যে এই মব তো এই সর্বশেষ যেটা হলো সেটার মাধ্যমে যতটুকু ছিল সেটিও ধ্বংস হয়ে গেছে। আপনি জানেন যে আমি দেখেছি এরশাদ আমল থেকে বিএনপি, আওয়ামী লীগ সবসময় কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার তাদের একটা সাংবাদিকতা ছিল এবং তারা অনেক কিছু তুলে আনতেন। 2004-এ যে সমস্ত দুর্নীতি বিএনপির সময়, সেটা কিন্তু এই প্রথম আলো তুলে এনেছেন, আওয়ামী লীগের সময় তারা তুলে এনেছেন। তো এগুলো আমরা দেখেছি এবং তারা কখনোই কিন্তু এই পত্রিকার অফিস জ্বালাই দেওয়ার মতো অবস্থার মধ্যে পড়ে নাই। হয়তো প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, ক্রিমিনাল মামলা হয়েছে, উনি আবার জামিন নিয়েছেন, আবার বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, উনি সেগুলো জামিন নিয়ে 561-এ হাইকোর্টে গেছেন, 561 হয়েছে, তো উনি মোটামুটি এইভাবে ফাইটটা দিতেন। কিন্তু এবারে কিন্তু আমরা দেখলাম সেটা হলো ওনার পুরো প্রথম আলো, ডেইলি স্টার পুরো জ্বালিয়ে দেওয়া হলো এবং সেখানে অনেক সাংবাদিকরা কিন্তু একটা মৃত্যুর মুখেও পড়তে পারতো। তারা ভাগ্য ভালো যে অন্য সাংবাদিকরা যাওয়ার পরে তারা সেখান থেকে রক্ষা পেয়েছেন। এর মাধ্যমে যেটা হলো সেটা হলো যে আলটিমেটলি একটা লেসন দেওয়ার চেষ্টা করা হলো। লেসনটা কি, যে তোমরা কেউ কোনো কথা বলবা না। এবং যদিও আপনার প্রকাশ্যে সরকার বলছে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এটা নিশ্চিত করেছে এই সরকার সর্বোচ্চ, কিন্তু এটা হ্যাঁ সর্বোচ্চ বলতে আগে যেমন হতো ডিজিএফআই এর মাধ্যমে আপনারা তথ্যই করতেন বা অন্যান্য সরকারি সংস্থা, এখন আর এটা হয় না, এটা দরকার নাই। কারণ আপনি এমন একটা মেটিকুলাস ডিজাইন করে দিয়েছেন, ওই সাংবাদিকরা নিজেরাই তারা আর কোনো রিপোর্ট করবে না। এবং সেই কারণে এইটার পিছনে প্রধান হাতিয়ার ছিল মব। এই কারণে তারা মবটা ওখানে সৃষ্টি করে এই কাজটা করেছেন। অন্যান্য জায়গায় ধরেন এই যে বিচার বলেন, বিচারের ক্ষেত্রে বিচারকদেরও তো মব সৃষ্টি করে, বিচারকরা কিন্তু স্বাধীনভাবে বিচার করতে পারেন না। আপনি ধরেন আপনি একজন, আপনিও তো ল পড়েছেন, আপনি জানেন, দেখেছেন জেলখানায় যারা আছে, যে সমস্ত মামলা সরকারও বলছে যে অনেক মিথ্যা মামলা, সেখানে 70% লোক এই মুহূর্তে আজকেই তাদের জামিন পাওয়ার অধিকার আছে, 70% লোক। কারণ হলো আইন তাকে সেই সুযোগটা দেয়। কিন্তু আমার বিচার বিভাগ কি তাদেরকে 70% তো দূরের কথা, 5%কেও তো বিচার বিভাগ জামিন দিতে পারছেন না। কেন জামিন দিতে পারছেন না? 5%কে দেওয়ার পরেও কালকেও তো আইন উপদেষ্টা বলেছেন যে তারা আপনারা বিচারককে কেন ধরেন না, আমার তো দোষ নাই, বিচারকরা জামিন দেয় কেন? তা আমি তো বলবো যে এই যে জামিনের কথাটা উনি উঠালেন, একটা ফাইল যদি উনি দেখাতে পারেন যে এই ফাইলে কোনো গ্রাউন্ড নাই জামিন দেওয়ার, তারপরও বিচারক জামিন দিয়েছেন, তাহলে আমি বুঝবো যে সেটা সত্যতা। নিম্ন আদালতে তো আপনারা এখনো, যেহেতু সচিবালয় আপনাদের হাতে, নিম্ন আদালতের কোনো রায় বা কোনো আদেশ ও সবগুলোই আমি মনে করি যে সবগুলোই তাদের কোনো ছত্র ছায়া বা তারা যেগুলো হস্তক্ষেপ করবে সেগুলো বিচারকদের অন্য কোনো আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই। আর হাইকোর্ট বিভাগে যেটা আছে সেটা তো আপনারা সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সব জায়গায় তো আপনারা মব করেছেন অলরেডি এবং এখনো তালিকা চলছে, এখনো কাকে বাদ দেবেন মাঝে মাঝেই দেখবেন পত্রিকায় রিপোর্ট আসে, এদেরকে কেন বাদ দেওয়া হয় না। এর অর্থ হলো তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া, যার ফলে কোনো বিচারকরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেখানে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং আমি তো প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি তো 2024-এর 5ই আগস্টের পরই হাসনাত আব্দুল্লাহরা কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বদল করালো, মানে মবের মুখে বদল করালো। আমি শুনছিলাম আইন উপদেষ্টা বলছেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে কি আমি নিয়োগ করেছি? সেটা তো একটা নিয়মে নিয়োগ হয়, নিয়মে তো কোনো নিয়োগ টিয়োগ হয় নাই না। যে কথাটা আপনি একটু রিমেম্বার করেন, দেখেন আইন উপদেষ্টা বলেন, অনেকেরই আমরা জানি যে আদালত সম্পর্কে অনেকের কোনো জ্ঞান নাই, কারণ আসলে প্র্যাকটিস না করলে প্র্যাকটিক্যাল জ্ঞানটা হয় না। যেখানে কোর্টগুলো বন্ধ ছিল আন্দোলনের কারণে, পরে ছিল একটা রোববারেও কি আদালত বন্ধ থাকবে? এটা 10-12 তারিখ এরকম। এই কারণে প্রধান বিচারপতি তাদের কলিগদের নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। ওটা কোনো কোর্ট না, ওখানে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা নাই, ওটা হলো তাদের ফুল কোর্টের মিটিং ডেকেছিল জাজদের জন্য, যিনি ওপিনিয়ন নেবেন যে কোর্ট কি বসবে কি বসবে না, আপনারা সাহস পাচ্ছেন কিনা। এইটিকে রাত্র 1:30টার সময় এই কিছু লোক যারা বিচার বিভাগ সম্পর্কে কোনো ধারণা নাই, তারা একটা পোস্ট দিলেন যে এই বিচার বিভাগ বসে আগের সরকারকে বৈধতা দিয়ে দেবে, এই সরকারকে অবৈধ ঘোষণা করে দেবে, এই রায় হচ্ছে। তখন তাদেরকে সমস্ত লোকজনকে লেলিয়ে দিলেন এবং সে লেলিয়ে দেওয়ার পরে সেখানে মব হলো, মবের মাধ্যমে সবার অপসারণ হলো, অপসারণের পরে নতুন নিয়োগ হলো, নতুন নিয়োগে হওয়ার পরেও তো আমরা মনে করেছিলাম যাই হোক পরিবর্তন হোক আর যাই হোক, নতুন যেহেতু এসছে তারা হয়তো বিচার বিভাগকে রক্ষা করবে, কিন্তু সেই বিচার বিভাগকে রক্ষা করার মধ্যে সেই ক্ষমতা বা সেই সক্ষমতা তারা দেখাতে পারেননি। কারণ তাদের এর আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন উনি কিন্তু
সেই হাতিয়ারটা উপরে তুলে ধরতে পারতেন, কারণ উনি তো ইশতিয়াক সাহেবের ছেলে, ওনার কাছে ওনার গ্রহণযোগ্যতা ছিল। উনি যদি সরকারকে বলতেন যে বিচার বিভাগের দায়িত্বে আমি এসেছি, আমাকে এখানে কাজ করতে দেন, যে অন্যায় অবিচার হয়েছে আমি এগুলা দেখবো, আমার এখানে কোনো টাচ করবেন না, আমার মনে না, হয় এই ইউনূস উপদেষ্টা সরকার। তো বলেছেন যে কোথায় কোথায় জামিন হয়েছে সবার নাকি গিয়ে প্রধান বিচারপতিকেও ধরা উচিত। উনি বোধহয় প্রধান বিচারপতির চারপাশেও একটা প্রেসার গ্রুপ বা মব আশা করছেন। না, সেই এই কারণেই বলছি যে এই কারণেই তো প্রধান বিচারপতিরাও, ওই মব তো বাংলাদেশে আছে এবং ওই মব তো কেউ প্রতিরোধ করতে পারে না। যদি পারতো তাহলে টিএসসি থেকে যখন এরা আস্তে আস্তে প্রথম আলোর দিকে আগায়, বাংলাদেশের সেনাবাহিনী জীবিত আছে, বাংলাদেশের পুলিশ আছে, বাংলাদেশের র্যাব আছে, বিডিআর আছে, আপনি সরকার তাও তো ওখানে যে কারণ বাজারে ওখানে কোনো ব্যারিকেড দিলেন না। ওখানে যদি ব্যারিকেড দিত, ধরেন দ্বিতীয় টার্মে যখন বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা হয়, আর্মি কি সেটাকে ব্যারিকেড দিয়ে রক্ষা করছে না? আর্মির সঙ্গে কি তারা পেরেছে? পারে নাই তো। সরকারের সদিচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, কিন্তু প্রথম আলোকে কিন্তু সরকার সেই সদিচ্ছা দেখাতে পারে নাই। পরবর্তীকালে উনি সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করছেন, কিন্তু নিশ্চয়ই ওনারা সব বুঝেন কার কার উস্কানিতে সবকিছু হচ্ছে, দায় তো সরকার এড়াতে পারবে না। এখন আজকে কথা হলো যে এই যে মবের কথাটা আপনি বললেন, এই মবের যে প্রেসার, এই প্রেসার কারণে তো বিচারকরা বিচার করতে পারছেন না, এবং সেই বিচার সঠিকভাবে করতে না পারলে যেটা হবে, এই যে মব কালচার, এটি কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে গেছে। এবং একসময় দেখবেন, আপনারা একসময় দেখেছেন যে আপনার হাইজাক একটা গ্রুপ, তাই না, যারা হাইজাক করে তারা কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় হাইজাকিং একটা গ্রুপ হয়ে গেছিল। আগে ছিল 20 বছর আগে ডাকাতি, এরপরে ছিল হাইজাক গ্রুপ, এখন আসছে মব গ্রুপ। এই মব যারা করবে তারা ধরেন বিভিন্ন জায়গায়, আপনি দেখছেন না, ধানমন্ডি থানা থেকে নিয়ে গেল, পটিয়া থানা থেকে নিয়ে গেল, গুলশান থেকে নিয়ে গেল, টাকা আদায় করে নিল। কই সরকার তো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ সৃষ্টি করে নাই, বা করে না, ইচ্ছা করেই করে নাই। কারণ সরকার যদি কোনো হিউম্যান বিইং, আমি মনে করি না কোনো হিউম্যান বিইং, সে যদি নিরপেক্ষ থাকে, সুস্থ থাকে, তাহলে সে যদি দেখে তার সামনে একটা লোককে আরেকজন পিটিয়ে মারতেছে, তাহলে সে রেসপন্স করবে না। এটা কোনো সুস্থ লোকের ব্যাপারে হতে পারে বলে আমি বিশ্বাস করি না। তবে তার মাথায় যদি কোনো ডিজাইন থাকে তাহলে তো সেটা সম্ভব, এবং আমরা তো সেইটাই দেখছি ডিজাইন। আপনি যে মেয়েটার কথা বললেন, এই যে গাছে পিটিয়ে, আমি 2015-16 এরকম সময় হবে, নড়াইলে এক আর্মিতে চাকরি করতো এক ভদ্রলোক, তার ওয়াইফের সঙ্গে বিচ্ছেদ হয়েছে এবং সে তার বাড়িতে গিয়ে ধর্ণা দিয়েছিল আমাকে রাখতে হবে। তখন তারা ওই ফ্যামিলি তাকে নির্যাতন করে গাছের সঙ্গে পিটিয়ে নির্যাতন করেছিল। পত্রিকা আসার পরে আমি জনস্বার্থে একটা রিট করেছিলাম। আদালত তখন ওই মামলাই না, শুধু তার যে সেনাবাহিনীর যে সদস্য, তার চাকরিও গেছে। কিন্তু আজকে যদি বলেন যে আপনি কি এটা আদালতে যাবেন, আমি বলবো না, আমি আদালতে যাব না। দুটি কারণ, একটা হলো যে আমি যে মবের শিকার হবো না এটার কোনো নিশ্চয়তা নাই। দ্বিতীয় হলো আদালত ওই মবের কারণে, আদালতও যে কোনো সুনির্দিষ্ট আদেশ দিয়ে আমাকে প্রোটেক্ট করবেন বা তার অধিকার প্রোটেক্ট করবেন, এরকম কোনো ঘটনা, এরকম কোনো বাস্তবতা বাংলাদেশে নেই। যার ফলে আমি বলবো যে সেটা তো যাওয়ার সুযোগ নাই। এবং এই যে আপনার মবের মাধ্যমে যেটা হলো, সেটা হলো বিকল্প একটা আপনার বিচার, নিজের হাতে নিয়ে বিচার করার একটা কালচার আমরা তৈরি করছি। এবং এটা তো মনে হয় যদি এটা এভাবে চলতে থাকে, আমি জানি না সরকার নির্বাচনের পরে, সরকার পরিবর্তনের পরে নতুন সরকার কি পরিকল্পনা করবে, কিন্তু যারা এখন ক্ষমতায় আছে, যারা এগুলো করছেন, তারা যদি পরের সরকারে তাদের প্রভাব থাকে, তাহলে এই ধরনের মব যদি পরিবর্তন না হয়, তাহলে বিচার বিভাগের আলটিমেটলি আর কোনো কাজ থাকবে না। আমার মনে হয় আমরা বেকার হয়ে যাব, কারণ আমরা তো তখন মানুষের অধিকারের জন্য আদালতে যেতে পারবো না, আদালত কোনো আদেশ দিতে পারবে না, সেই সক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে বিচার বিভাগকে ক্লোজ করে মবের মাধ্যমে দিয়ে দিতে হবে যে এলাকায় যারা মব ক্রিয়েট করে তাদের উপরে দায়িত্ব থাকবে। হ্যাঁ, কেউ কিছু করলে তোমরা দেখো, তোমরাই সেটা নিশ্চিত করবা কি করবা। এবং এই ধরনের একটা অরাজক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কি চলে যাচ্ছে কিনা, এই ধরনের একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। মানে এই যে বিচারটাকে এত প্রকাশ্য করে তোলা, সেটা মানে একটা সাইন, একটা স্বাক্ষর রেখে যাওয়া, এটা মানে কি করে হঠাৎ করে সমাজে এটা একটা, আপনি বললেন যে গণপিটুনি দিয়ে কেউ মারলে আরেকজন সুস্থ মানুষ প্রতিবাদ করবে না, এটা হতে পারে না। কিন্তু আপনি দীপু দাসের ঘটনাটা দেখেন, কয়েক ঘন্টা ধরে চললো, পেটানো হলো, ঝোলানো হলো, তার মানে নিচে আগুন জ্বালিয়ে তাকে পোড়ানো হলো, পুরো প্রক্রিয়াটায় মানুষ চারপাশে আছে এবং পুলিশ সেনাবাহিনী কেউ এলো না। এই নারীর ক্ষেত্রেও মানে খবরগুলো ছড়িয়ে পড়ছে কারণ যারা বিচার করছেন বা ওই মবে আছেন তারাই ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন বলে, মানে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তার মানে সাহস পাচ্ছেন না, তারাও ভয় পাচ্ছেন তাদেরও ঝুলিয়ে দিতে পারে, এমন কি না
আর এই যে ব্যাপারটা যে বিচারটাকে একটা প্রকাশ্য মানে খুবই প্রাগৈতিহাসিক জায়গায় নিয়ে যেতে হবে, যে মানে একটা প্রকাশ্য ময়দানে ঝুলিয়ে দিতে হবে, একজন নারীকে বেঁধে পেটাতে হবে, এই বিষয়গুলো আসলে মানে কিসের প্রকাশ বলে মনে হয়? এটি তো দেখেন, আমরা এর আগেও দেখেছি, আপনি জানেন যে ওড়না ঠিক মতো পরে নাই, সে নারীকেও কিন্তু আপনার করা হয়েছে। তারপর নারীর কি পোশাক হবে সেই ব্যাপারে কিন্তু কিছু বিধিনিষেধ, কিছু বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় এটা আছে এবং প্র্যাকটিক্যালি ওগুলো করা হয়েছে। তারপর ওইটা তো আপনি বললেন যে ব্যক্তিগত চয়েস, সে কিভাবে তার জীবন ধারণ করবে সেগুলোর ব্যাপারে কথাটা এসছে। এখন এই কথাগুলো আসার মধ্য দিয়ে যেটা আমরা দেখি সেটা হলো যে এই জায়গাগুলোর মধ্যে যেটা আমাদের সমাজে একটা মেসেজ যাচ্ছে, সে মেসেজটা হলো যে আপনার নারী স্বাধীনতার উপরে একটা চরম হস্তক্ষেপ করার একটা চিন্তা চেতনা করা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটি একটু পেরিয়ে এসেছিলাম। আপনি জানেন যে স্বাধীনতার পরপরই না হলেও 90-র পরে আস্তে আস্তে কিন্তু এই নারীদের অধিকার, নারীর আপনার নিশ্চয়তা, নারীর মৌলিক অধিকার, সবগুলোতে কিন্তু আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এবং মানে সালিসে নারীর বিচার করা যাবে না, এটা তো একটা দীর্ঘ সময়ের মানবাধিকার সংগঠনগুলোর মানে আন্দোলন সংগ্রামের এবং আইনি লড়াইয়ের ফসল। শুধু তাই না, এই বিচার তো আপনি এক সময় ছিল, ধরেন ব্রিটিশ আমলে গ্রাম অঞ্চলে তখন কোর্ট কাছারি তো অনেক দূর, ধরেন আমার বাড়ি থেকে বরিশাল যেতে 2 দিন লাগতো হেঁটে, ওইখানে কোর্টে এপিয়ার করতে হতো। তখন এই গ্রামে হতো কি, যারা ছিলেন আপনার সমাজকর্মী বা যারা ভালো লোক ছিলেন তাদের মাধ্যমে সালিশ হতো, সালিশির মাধ্যমে। কিন্তু এই সালিশিটা বর্তমানে কিন্তু সালিশি পরিষদ করে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদে। কিছু কিছু অভিযোগ, সে সামান্য যে অভিযোগ সেগুলো তারা বিচার করতে পারবে, কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স, কোন নির্যাতন, নিপীড়ন, ভয়ভীতি, এগুলোর বিচার করার তো সালিসি পরিষদের কোনো ক্ষমতা নাই। এগুলো বিচার একমাত্র রাষ্ট্রের মাধ্যমে নির্ধারিত। বিচারের কোনো প্রক্রিয়া তো আসলে ধর্ষণ হতে পারে না, যে বিচার করতে গিয়ে আমি ঘরে ঢুকে ধর্ষণ করলাম, বিচার করতে গিয়ে আমি একজনকে হত্যা করে পুড়িয়ে দিলাম, মানে এগুলো তো বিচার হতে পারে না। এগুলো তো যিনি অপরাধ করছেন। না, আপনি বিচার বলছেন কেন? আমি তো এটাকে বিচার বলি না, কারণ এটা কোনো বিচার তো না। কারণ বিচার হলো আপনি যদি ধরেন ওই নারী যেটা করেছেন সেটার ব্যাপারে যে অভিযোগ, তারা যদি বলতো, নারীকে বলতো যে আপনি এখানে এটা অসামাজিক কাজ করে এটা জীবন নির্বাহ করতে পারবেন না, আমাদের আমাদের বিভিন্ন সামাজিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, ওনাকে জাস্ট এই কথাটা বলে ওনাকে একটা এম্বার্গো দিত যেগুলো আপনি করবেন না, সেইটা ধরেন এক ধরনের সালিসি বলতে পারতেন বা এক ধরনের ইন্টারফেয়ার। এখানে আমরা সরাসরি ক্রিমিনাল অফেন্স করেছে। আপনি রেপ করলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আপনি হত্যা করছেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তা আপনি মৃত্যুদণ্ড করেও তো আপনার মধ্যে রাষ্ট্র কোনো ব্যবস্থা যদি না নেয়, তাহলে এটাকে আপনি বিচার কেন বলবেন? এটা তো বিচার না, অপরাধ। এই মব সৃষ্টিকারীরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মারাত্মক অপরাধ করছে। ডাকাতি, আগে যেটা আমরা ডাকাতি বলতাম, ডাকাতি, হত্যা, রেপ, এই সমস্ত অপরাধগুলো এই মবের মাধ্যমে করা হচ্ছে। এবং যারা করছে তারা তাদেরকে দেখাচ্ছে দেবীকে হিরো। কারণ ওই যে সরকারের ছত্রছায়া আছে, তারা দেখাচ্ছে যখনই যাকে মব করবে, ওই যে আপনার এক ধরনের দেখাবে ধর্মীয় কারণ, এই নারী এটা বেশি আপনার কি বলে, সে শালীনতা নিয়ে চলে না, ওইখানে একটা ধর্মকে টানা হবে। আবার যদি ধরেন একজন পাইলো এই তো ছাত্রলীগ করতো বা ছাত্রলীগকে সমর্থন করছে, বা আওয়ামী লীগের সময় সে একটা তাদের একটা দোসর ছিল, যেগুলো তো সব বৈধ হয়ে গেল। জাতীয় পার্টিকে ধর্মীয় অবমাননা করেছেন দীপিচন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে কটূক্তি করছে। এইগুলো হলো ডিভাইস। কিন্তু এই ডিভাইসের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো রাষ্ট্রকে তারা যে জায়গায় নিয়ে যাচ্ছে, এই রাষ্ট্রকে এই সরকার যেভাবে এই মবতন্ত্রকে আপনার উৎসাহ দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এবং আমি এই কথাটা কেন বলি উস্কানি এবং এই উৎসাহ, কারণ তারা তো ব্যবস্থা নিচ্ছে না। যে মুহূর্তে মব হচ্ছে সেই মুহূর্তে যারা মব করছে তাদেরকে আপনি চরম ভাবে কেন ব্যবস্থা নিচ্ছেন না আইনের আওতায়? কেন নিচ্ছেন না মনে হয় আপনার? সেটা না নেওয়ার অর্থ এটা না, এটা যে বললাম এই বেনিফিটটা নিচ্ছে, ওই যে বললাম প্রথম আলোতে মব করলেন, এটার অর্থ হলো মিডিয়াকে একটা থ্রেট দিতে হবে। কারণ প্রথম আলো, ডেইলি স্টার সঙ্গে আছে আজকে, কিন্তু কালকে থাকবে এমন তো কোনো কথা নাই, অথবা একটা থ্রেট দিতে হবে। সেই থ্রেটের জন্য এটা করা হলো। ওই প্রফেসরকে কেন হলো? প্রফেসরকে করা হলো যাতে বিশ্ববিদ্যালয় যারা সরকারের বিপক্ষে, মানে আগের সরকারের সমর্থক, তারা যাতে এখানে কেউ না আসে, সব যাতে চলে যায়, তাহলে তারা ওখানে লোকজন নিয়োগ করতে পারবে সবকিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 650 ছাত্রকে বহিষ্কার কেন? এখানে আর ছাত্র তাদের দরকার নাই, তারা বিভিন্ন জায়গা থেকে ছাত্র এনে ভর্তি করবে। অর্থাৎ একটা অংশকে, একটা বৃহৎ অংশকে তারা এইরকম শিক্ষা, অধিকার, সবকিছু থেকে তারা বঞ্চিত করে এই রাষ্ট্রকে
একটা অন্যরকম রাষ্ট্র হিসেবে তারা পরিচয় করিয়ে দিতে চাচ্ছে, যেটা কিন্তু আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক ভাবে এই যে ঘটনাগুলো হচ্ছে সব জায়গায় কিন্তু এসছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু রিপোর্ট দিয়ে বলা হচ্ছে কয়েকশো লোককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আগে হতো কি গুম করা হতো, কারণ তারা প্রকাশ্যে বলতে লজ্জা পাইতো যে আরে বাইরে ফেলবো, তাই না? এর জন্য কি করতো, গুম হইতো, গুম হয়ে পরে মারা যেত। তারা এইটুক লজ্জাশরম ছিল, তারা প্রকাশ্যে এটা করতে সাহস পায় না। কিন্তু আজকে তো সেই লজ্জাশরমটাও নাই, আজকে তো প্রকাশ্যেই মারা হচ্ছে, তাই না? তো এই প্রকাশ্যে মারার কারণে যেটা হচ্ছে সেটা হলো এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন। আজকে ধরেন যেটা হচ্ছে এইটারই যে ফলাফল, যারা আজকে চেয়ারে আছেন এই চেয়ারটা কিন্তু তার জন্য আজীবন না, এটা আমাদেরকে বুঝতে হবে। চেয়ারটা কিন্তু সাময়িক, যে কোনো চেয়ার যে কোনো পদ সবার জন্য সাময়িক। এই চেয়ারে যখন উনি থাকবেন না, এই একই ধরনের মবের শিকার যে উনি হবেন না, এই নিশ্চয়তা কেউ দিতে পারেন না। আপনি খুলনাতে দেখেছেন শফিক সাহেব মবের শিকার হয়েছেন না, তারপর তো ওখানে গিয়ে তাকে সেনাবাহিনী বা অন্যান্য ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে আনছে। এইরকম অবস্থায় আপনি যখন এই মবটাকে আপনার উৎসাহ দিবেন, মব হিসাবে আপনি সব জায়গায় যখন আপনি একটা কালচার ক্রিয়েট করবেন, ওই কালচার কিন্তু আপনাকেও গ্রাস করবে। যদি আপনি বাংলাদেশে বলছিলেন যে নারীদেরকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে, সেটার একটা পূর্ণাঙ্গ চিত্র আপনি দেখতে পাচ্ছেন। আমি আর এর সঙ্গে যুক্ত করি যে সংখ্যালঘুদের, মানে যে এরকম ঘটনা যখন ঘটে, আইনের শাসন যখন থাকে না, তখন তো প্রান্তিক জনগোষ্ঠী স্বাভাবিকভাবেই বিশেষ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। গত কয়েক সপ্তাহ ধরে দীপুচন্দ্র দাসের ঘটনার পর থেকে কিন্তু আবারও বলা হচ্ছে যে এর পরপর কয়েকটি ঘটনা ঘটে গেছে, যে গণপিটুনির ভয়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছেন এক হিন্দু পুরুষ, তিনি মারা গেছেন। আরেক এই ঝিনাইদহের হিন্দু নারীর কথা তো বললামই, তারপরে এক ব্যবসায়ী, হিন্দু ব্যবসায়ী, তাকে কুপিয়ে মারা হয়েছে। মানে এরকম করে নানা জায়গায় সংখ্যালঘুদের ওপর একটা সুনির্দিষ্ট আক্রমণ 24 আগস্টের পর থেকে মানবাধিকার মানে কর্মী হিসেবে আপনি নজর করেন কিনা, সেটা একটা প্রশ্ন আমার। আর আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে নারীদের ক্ষেত্রে আপনি বলছেন যে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট হয়েছেন, আজকে দেখছিলাম হাইকোর্টের এক রায় নাকি বলা হয়েছে যে দ্বিতীয় বিয়ে করতে স্বামীকে প্রথম স্ত্রীর আর অনুমতি নিতে হবে না। তো এটা তো আইয়ুব খান বোধহয় নিয়ম করে গেছিলেন যে নিতে হবে প্রথম স্ত্রীর অনুমতি। আমি শুনি না। হ্যাঁ, আমাদের 1969 এর যে মুসলিম ল অর্ডিন্যান্স, সেখানে বলা আছে যে যেহেতু আমাদের ইসলাম ধর্ম অনুসারে 4 বিয়ে পর্যন্ত অনুমতি আছে, কিন্তু সেটাকে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স যখন করেছে তখন বলেছে যে প্রথম বিয়ের পরে যদি আরেকটা বিয়ে করতে হয়, কোনো প্রয়োজনীয়তা হয়, তার অনুমতি নিয়ে করতে হবে। এটা হলো আইন। এখন আইনটাকে কেউ চ্যালেঞ্জ করেছে কিনা, কি হয়েছে, এটা আমি বলতে পারবো না, আমি এটা শুনি নাই। তবে নারীদের উপরে যে আপনার এই অত্যাচার বা যেটা হচ্ছে সেটা হলো যে একটা বললাম তো, এখন একটা রাজনৈতিক কারণ আছে। সেটা হলো রাজনৈতিক কারণটা হলো যে যারা এখন এই ক্ষমতায় আছেন এবং ক্ষমতার ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, এখানে দেখবেন যে একটা মৌলবাদী চিন্তা যারা করেন, যারা মানুষের অধিকার নিয়ে আপনার এম্বার্গো দিতে চান বিভিন্ন ধর্মের অজুহাতে বা বিভিন্ন ভাবে, তারা কিন্তু কিছুটা আপনার এই সমস্ত নারীদের এগেইনস্টে যে মব হচ্ছে, সেখানে তাদের কিছু ইন্ধন আছে। এগুলো কিন্তু আবার নামে বেনামে নাই, অর্থাৎ সব জায়গায় কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে মব আপনার উপরে করছে সে কে। কারণ এখানে কিন্তু এখন হজবরল হয়ে গেছে, মানে এখানে এই মবটাকে সৃষ্টি করে, মবটাকে হাতিয়ার হিসেবে নিয়ে এর পিছনে বহু লোক কাজ করে, শত্রুতামূলক থাকে, রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তারপরে আপনার বিভিন্ন বিদ্বেষের কারণে হয়, বিভিন্ন ভাবে এটা হচ্ছে। আর যেটা আপনি বললেন যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, অবশ্যই সংখ্যালঘুদের আপনার নির্যাতন আছে, কিন্তু সংখ্যা গুরুদের উপরে, ওই সংখ্যা যদি আপনি বিবেচনা করেন, সংখ্যা গুরুরা তার চেয়ে অনেক বেশি নিহত হয়েছে, অনেক বেশি বাড়িঘর তাদের লুটপাট হয়েছে, ধ্বংস হয়েছে, এবং অনেকেই নির্যাতিত হয়েছে। সংখ্যাগুরুর সংখ্যাও কিন্তু কম না। এবং প্রান্তিক মানুষের তো একটা ঝুঁকি বেশি তৈরি হয় সেদিক থেকে, মানবাধিকারের পার্সপেক্টিভ থেকে। এই যে ধরুন যখন একজন মানে সংখ্যালঘুর উপর হামলার ঘটনা ঘটে, মবের ঘটনা ঘটে, নির্যাতনের ঘটনা ঘটে, সেটা প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষভাবে এফেক্ট করে কিনা, সেই বিষয়টা বাংলাদেশে একরকমের এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা সরকার। মানে সরকারও কিন্তু সংখ্যার কথা বলছে, কিন্তু সংখ্যার বাইরেও সংখ্যালঘু আর সংখ্যাগুরুর সাহসের জায়গায় তো একটা পার্থক্য থাকে না, থাকে। এবং আপনি দেখবেন যে সরকার এই রিয়েলিটি বুঝতেছে না। কারণ হলো আপনি জানেন যে যখন বিশ্বব্যাপী সংখ্যালঘু যেখানে আছেন, সেখানে আপনার কিন্তু একটা আন্তর্জাতিক একটা মতামত
বিশেষ করে হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন, অন্যান্য রাইটস নিয়ে যারা কাজ করেন, সবাই কিন্তু তারা সংখ্যালঘুদের উপরে তাদের প্রোটেকশনের জন্য এগিয়ে আসে। এবং আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরেও কিন্তু অনেক ধরনের এই সংখ্যালঘুদের উপরে বিভিন্ন নির্যাতন নিয়ে একদম খোদ আমেরিকা পর্যন্ত যারা নাকি ক্ষমতা পরিবর্তনের জন্য কাজ করেছেন সেখানেই কিন্তু তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো নিশ্চয়ই আরো হাইলাইটেড হয়ে বিশ্বব্যাপী সব জায়গায় ছড়িয়ে পড়বে, এবং এই কারণে কিন্তু সরকারই দুর্বল ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে কিন্তু জবাবদিহি করতে হবে, সরকারকেই প্রশ্ন করবে তারা যে তোমার এখানে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, তুমি কি করছো। তো এইগুলো কিন্তু তাদের ফেস করতে হবে। কেন সেটা তারা রিয়েলাইজ করে না, কারণ অপরাধ হতে পারে। যে কেউ ধরেন আমার সঙ্গে বাড়ির পাশে আমার লগে সংখ্যালঘুর সঙ্গে একজনের বিরোধ আছে, আমি এই সুযোগে তাকে আক্রমণ করলাম, কিন্তু রাষ্ট্র তো এগিয়ে আসবে তাকে ব্যবস্থা নেওয়ার জন্য, তাই না, আমার বিরুদ্ধে। তো সেটি যদি রাষ্ট্র না নেয় তাহলে তো এই সমস্ত নির্যাতনগুলো, এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনগুলো তো দিন দিন বৃদ্ধি পাবে, এবং সেই বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আলটিমেটলি যেটা হবে সেটা সরকারের ক্ষতি হবে, সরকারই ক্ষতিগ্রস্ত হবে। আপনি ভবিষ্যৎ কি দেখেন, মানে এই মবের মুল্লুকের অবসান দেখেন নির্বাচনের মাধ্যমে? আমি যে আগেও বলেছি যে নির্বাচনের পরে আমি জানি না যারা সরকার সমর্থক এবং যারা কেন্দ্রবিন্দুতে আছেন, এরা যদি ভবিষ্যৎ নির্বাচনে যারা আসবেন তাদের সঙ্গে যদি তারা থাকেন এবং তাদের যদি তারা সহযোগী হন, তাহলে এই মব ভবিষ্যৎ সরকার, নির্বাচিত সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা এটা আমার একটা সন্দেহ। এবং সেটি যদি না পারেন তাহলে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি একটা ভয়াবহ অবস্থার দিকে যাবে, সেটি আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ। তখন তখন আমরা এখানে সবাই এখন যেটা বলা শুরু করছে যে আমার জীবনের নিরাপত্তা নাই, আমার মানবাধিকার নাই, মৌলিক অধিকার নাই, কোনো কিছুই নাই। এই বিষয়গুলো তখন আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়বে, এবং ছড়িয়ে পড়তে পড়তে যারা আন্তর্জাতিকভাবে আপনাদেরকে সাপোর্ট করেছে সরকারকে, তারাও কিন্তু সবসময় এই অপকর্ম করার পরেও আপনাদেরকে কন্টিনিউয়াসলি তারা সাপোর্ট করবে, এটা কিছু আমার কাছে মনে হয় না। যে কোনো রাজনৈতিক কারণে সাপোর্ট করেছে এসছেন, কিন্তু এক পর্যায়ে কিন্তু তারা যখন দেখবেন যে আপনারা সেই মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন নাই, তখন তাদের কথাটা কিন্তু তারা অলরেডি, এটা একটু সময় লাগতে পারে কিন্তু তারা কিন্তু সেটা বলবেন, কারণ তারা তো এটা নিয়ে কাজ করেন, তখন এটা কিন্তু আপনাদের বিপক্ষে যাবে। এই জন্য আমি রাষ্ট্রকে বলবো অনতিবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য মবকে নিয়ন্ত্রণ করুন, মব যারা করছেন কঠোরভাবে তাদেরকে আপনার দমন করুন, এবং এমন একটা মেসেজ সমাজে দেন যে মবের মাধ্যমে কোনো বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না।